আসলে কিছু বলার নেই। বলেই বা কি হবে? আপনার পছন্দ, আপনার মতামত, আপনার মতাদর্শ, দৃষ্টিভঙ্গি সবকিছু আমার থেকে আলাদা হবে, খুবই ভালো কথা। কিন্তু এখনো আসলে আমরা একটা জিনিস করি না যে ধরেন যার মতো বাদ আমার পছন্দ হচ্ছে না তাকে এভয়েড করা, হ্যাঁ? বা সেই ভিডিও থেকে সরে যাওয়া, এই জিনিসটা আমরা করি না। আমরা হচ্ছি চেপে কি করি? তাকে গালি দেই, তাকে হাহা দেই, তারপর হচ্ছে তাকে হুমকি দেই। আসলে সত্যি কথা বলতে কি, ধরেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে মানে আপনার পারিবারিক যে শিক্ষা একদম জন্মের পর থেকে যেটা শুরু হয়, সে পরিবার আপনাকে ঠিক করতে পারেননি বা শিক্ষা দিতে পারেনি। আপনার তারপরে যে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে আপনি শিক্ষিত হতে পারেননি। তারপরে একটা দেশের সরকার, সেই সরকারও আপনাদের ঠিক করতে পারেনি। তা আমি তো একটা আপনাদের মতনই সাধারণ মানুষ। আমি আপনাদের কি বা করতে পারি বা কি বা বলতে পারি? কিভাবেই বা আপনারা ঠিক হবেন চিন্তা করতে পারি। আচ্ছা, বাদ দিলাম। আপনাদের ঠিক করার দায়িত্ব আসলে আমার না। আপনারা আপনাদের কাজ করে যাবেন, আমি আমার কাজ করে যাব। কারণ একটা জিনিস মানতেই হবে যে ধরেন আমাদের দেশে যে কয়েকটাই দল আছে কিনা, যে দলের পক্ষ হয়ে আমি কিছু বলবো তার বিপক্ষের কিছু মানুষ কিন্তু থাকবেই, তাই না? দেখ, সব মানুষকে তো আমার খুশি করা কোনোভাবেই সম্ভব না। তা আমি আমার মতেই থাকবো। আমি তো এমন না যে আমি ইলেকশনে দাঁড়াবো, সো আমাকে সবাইকে খুশি করে চলতে হবে, ব্যাপারটা সেটাও না। তা আমি আমার মতবাদেই থাকবো। আর নিজস্ব একটা দল পছন্দ থাকা এটা অন্যায় কিছু না, এটা ফাঁসি দেওয়ার মতন কোনো অপরাধ অবশ্যই না। তা যাই হোক, যেটার জন্য আজকের ভিডিওটা করা, ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি আমাদের খুবই সম্মানীয়, উনি আমাদের খুবই সম্মানের একজন মানুষ। উনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী। হ্যাঁ, নোবেল জয়ী, তাও আবার কিসের? শান্তির জন্য। তো উনি যখনই এই পর্যন্ত যখনই যে কয়টা আসলে বক্তব্য দিয়েছেন, সবগুলা বক্তব্য আমি শোনার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। নোবেল জয়ীর বক্তব্য বলে কথা। কারণ ৫ তারিখের আগে বক্তব্য শোনার আসলে সৌভাগ্য হয়নি। কারণ উনাকে বাংলাদেশে ওভাবে পাওয়া যায়নি আরকি। উনি বাংলাদেশের কোনো কিছুতে ওভাবে জড়িত ছিলেন না, একেবারেই না। যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে উনি কিছু বলছেন বা দান করছেন, ইয়া করছেন, এটা নিয়ে কিছু বলছেন, এরকম কিছুই তাকে আসলে কোথাওই পাওয়া যায়নি। এবং ৫ তারিখের আগে আমার মনে হয় না গ্রামগঞ্জের কেউ ওনাকে চিনত। এখন ওনাকে চেনে, তাও আবার উনি পৌঁছাননি তাদের কাছে, বাট তারা সংবাদের মাধ্যমে ওনাকে এখন চেনে। তো আমাদের দেশ তো আমরা সবাই জানি তো আমাদের দেশটা কেমন। তো বেশি করে আমি যেটা চেষ্টা করি যে বাইরের দেশের কোনো যদি সাংবাদিক ওনার ইন্টারভিউটা নেয় সেটা বেশি করে শোনার চেষ্টা করি। আর হচ্ছে আমাদের দেশের সিনিয়র সাংবাদিক যারা আছেন, আম তারা যদি ইন্টারভিউ নেয় সেটা শোনার চেষ্টা করি। তো এই পর্যন্ত ওনার যে কটা বক্তব্যই আমি শুনেছি, সরি টু সে, আমি খুবই আশাহত। কারণ আমরা হচ্ছি সাধারণ মানুষ। আমাদের বক্তব্যের ধরন যেরকম থাকবে বা আমাদের হিংসাত্মক মনোভাব যেরকম থাকবে বা আপনি আমাকে যেভাবে গালি দিবেন, আমি আপনাকে যেভাবে গালি দিব, সেম ধরনটাই যদি একজন নোবেল জয়ীর হয়ে থাকে, তাহলে আমার আর ওনার মধ্যে পার্থক্যটা কি? এটা একটা সাধারণ জনগণ হিসেবে কিন্তু আমার মনে আসবে। হ্যাঁ, উনি অন্য বিষয়ে অবশ্যই অনেক জ্ঞানী, অবশ্যই হতে পারে। কিন্তু হয় না যে আমার কথা বলার ধরন, আপনার কথা বলার ধরন থেকেও আমরা কিন্তু চাই যে একটা নোবেল জয়ী, শান্তির জন্য নোবেল জয়ী পুরস্কার পেয়েছেন, উনার কথার মধ্যে আরও নমনীয়তা থাকবে, আরও এটাকে কি বলবে, কি বলা যায়, খুব নরম স্বরে ওনার কথাগুলা থাকবে বা বুঝিয়ে বুঝিয়ে উনি কথাগুলা বলবেন। তো যাই হোক, উনার কথাগুলা ভীষণ কর্কশ। উনি খুব টাস টাস করে উনি কথা বলেন এবং খুবই অসম্মান করে, হ্যাঁ, যেটা অন্যরা করে, আমি আপনি যেভাবে করি আর কি, সেভাবেই উনি খুব অসম্মান করে কথা বলেন। খুব ছোট করে অসম্মান করে কথা বলেন। তা আজকে উনার একটা বক্তব্য শুনলাম, একজন সিনিয়র সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছেন যে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি যে ৫ তারিখের পরে পুড়িয়ে দেওয়া হলো বা ওনার স্ট্যাচুগুলো ভাঙচুর করা হলো, এগুলো নিয়ে আপনার কি মতবাদ? হ্যাঁ, উনি টাস করে বললেন, তরুণদের হাতে ক্ষমতা, তরুণরা রিসেট বাটন, আপনাদেরকে তো আগেই বলা হয়েছে, রিসেট বাটন প্রেস করা হয়েছে, সব পুরাতন মুছে গেছে, পুরাতন নিয়ে আর কোনো কথা না। কি? আমি আবার একটু বক্তব্যটা আবার শোনার চেষ্টা করলাম যে আমি কি সত্যি শুনলাম কিনা। যে হ্যাঁ, আমি ঠিকই শুনেছি, উনি বলেছেন তরুণরা রিসেট বাটন প্রেস করে পুরাতন সব ডিলিট করে দিয়েছে এবং নতুন করে শুরু হয়েছে। নতুন নিয়ে জিজ্ঞেস করেন, এই যে ২০ দিনে যারা মারা গেছে এদের নিয়ে প্রশ্ন করেন, পুরাতন নিয়ে কোনো প্রশ্ন না বা কোনো কিছু বলার নাই। বঙ্গবন্ধু পুরাতন, আমাদের মুক্তিযুদ্ধ পুরাতন, ৩০ লক্ষ শহীদ পুরাতন, ২ লক্ষ মা বোনের ইজ্জত পুরাতন,
আমি আসলেই ওনার বক্তব্যটা আসলেই আমি হয়তো বুঝিনি, বা বুঝেও ওনার মতন সম্মানী মানুষের এই ধরনের একটা কথা হয়তো আমি বুঝতে চাচ্ছি না। উনি রিসেট বাটন প্রেস করা বলে কি বোঝাচ্ছেন? রিসেট বাটন প্রেস করলে কি একটা বাংলাদেশের মানে একটা দেশের ইতিহাস মুছে ফেলা যায়? রিসেট বাটন প্রেস করে কি ৩০ লক্ষ শহীদকে মুছে ফেলা যাবে? ৭১ মুছে ফেলা যাবে? ৫২ ভাষা আন্দোলন মুছে ফেলা যাবে? আমাদের স্বাধীনতা দিবস মুছে ফেলা যাবে? সত্যি সব মুছে ফেলেছেন? তরুণরা সব মুছে ফেলেছে? আসলে আমি আসলে জানি না যে সব মুছে ফেলেছে বা কিভাবে। আর যেহেতু দেশের নামটা এখনো সেমই আছে বাংলাদেশ, যেটাকে এখন আপনি আসলে পাকিস্তান করে ফেলেননি, তা বাংলাদেশ নাম থাকলে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইতিহাস তো থাকবে। অবশ্যই ৩০ লক্ষ শহীদ কোনো বাটন প্রেস করলে মুছে যাবে না, ডিলিট হবে না। ২ লক্ষ মা বোনের ইজ্জত ডিলিট হবে না। হ্যাঁ, বঙ্গবন্ধু ডিলিট হবে না। এগুলো থাকবে। এগুলো যত রিসেট বাটন আপনি প্রেস করতে করতে আঙ্গুল ভেঙে ফেলেন, এগুলো তো থাকবে। এগুলো পুরাতন না, এগুলো প্রতিদিন নতুন। আরেকটা কথা আমার খুব জানার ইচ্ছা। উনি একটা কথা বলেন যে বুড়াদের বাদ দিয়ে ফেলা হয়েছে, তরুণদের হাতে এখন ক্ষমতা, তারা হচ্ছে এই বাটনটা প্রেস করে পুরাতন ডিলিট করে গেছে। আচ্ছা, বুড়াদের পর্যায়ে ধরেন আপনি আছেন, আমি কিন্তু আপনার পর্যায়ে পড়ি না, আবার আমি তরুণদের পর্যায়েও পড়ি না। তাহলে আমাদের যে শ্রেণীটা আছে, আমাদের বয়সের যে শ্রেণীটা আছে, সেই শ্রেণীর মানুষগুলা কি করবে? তারা তো বুড়াদের পর্যায়েও না যে আপনি বাদ দিয়ে ফেলবেন, আবার তরুণের পর্যায়েও না যে আমরা রিসেট বাটনটা প্রেস করব। তা আমরা আসলে কি করব? আমরা যে ইতিহাস জানি, আমরা যে ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িত, আমরা যে বাংলাদেশের সৃষ্টি সম্পর্কে জানি, আমাদের যে মতবাদ, আমাদের যে বিশ্বাস, আমাদের যে শিক্ষা, সব মানে রিসেট বাটন প্রেস করতে বলছেন? সব মুছে ফেলবো? এর মানে কি এখন বাংলাদেশে এসে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে? যেহেতু রিসেট বাটন পুরাতন, তো সব মুছে ফেলতে হবে। তো নতুন আমি কি শিখবো? সেটার জন্য তো আমাকে আবার স্কুলে যেতে হবে না? স্কুলে গিয়ে তো আবার নতুন শিখতে হবে, কারণ আপনি কি শেখাচ্ছেন সেটা তো শিখতে হবে। তারপরে আরেকবার দেখেছিলাম যে আপনি বাইরের একটা সাংবাদিক ইন্টারভিউতে বলেছিলেন যে বঙ্গবন্ধুর পরিণতি হচ্ছে তার মেয়ের জন্য হয়েছে, এটা নিয়ে আপনি কোনো কথা বলতে চান না। আপনার কাছে আসলে এই ধরনের উত্তর না আমরা সাধারণ জনগণ তো আশা করিনি। হতে পারে আপনি অন্য দলের মতবাদের হতে পারেন, আপনার দল, আপনার মতবাদ, আপনার পছন্দ অন্যজন হতে পারে, কিন্তু আপনি বঙ্গবন্ধুর সাথে নিজেকে তুলনা করবেন না। এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধের সাথে আপনার এই ২০ দিনের যুদ্ধ তুলনা করবেন না। এটা সম্ভব না। হ্যাঁ, রিসেট বাটন প্রেস করে কি হয়েছে? দেশের নাম কিন্তু সেমই আছে। আপনার মুদ্রার নামও পাল্টাননি, আপনি হচ্ছেন আমাদের ভাষাও পাল্টাননি, সবই ঠিক আছে। তা বাংলাদেশ যখন আমি উচ্চারণ করব, এর সাথে তো আমার মুক্তিযুদ্ধ চলে আসবে। এটা তো আমি মুছে ফেলতে পারবো না। আমার ৩০ লক্ষ শহীদ চলে আসবে, ২ লক্ষ মা বোনের ইজ্জতহানি হয়েছে, এই ইতিহাস চলে আসবে। এই ইতিহাস তো রিসেট বাটনে প্রেস করলে যায় না স্যার, এটা সম্ভব না। আপনি হয়তো ভুল বলছেন। রিসেট বাটন প্রেস করে একটা দেশের ইতিহাস মোছা যায় না, কারণ এই দেশটা অনেক কষ্টে অর্জিত। এটা আপনি মাত্র এসে ২ মাসে রিসেট বাটন প্রেস করবেন আর আমরা ৫০ বছরের ইতিহাস ভুলে যাব, এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব না। হ্যাঁ, রিসেট বাটন প্রেস করে আপনি যে নতুনত্বগুলো এনেছেন, অবশ্যই নতুন হয়েছে। আপনি বাংলাদেশ হয়তো পাল্টাতে পারেননি, বাট নতুন অনেক কিছু হয়েছে। যেমন ইলিশের দাম বেড়েছে, এখন আর ইলেকট্রিসিটি পাওয়াই যায় না। তারপর হচ্ছে মানুষ প্রতিদিন নিরাপত্তাহীনতায় ভুগছে, নিরাপত্তা নাই কোনো মানুষের। তারপর খুন রাহাজারি আরও বেড়ে গেছে, পুলিশ তার নিজেরই নিরাপত্তা দিতে পারছে না। এগুলো সবই নতুন। সেনাবাহিনীকে, যেখানে আমরা সর্বোচ্চ শক্তি মনে করতাম, আমরা ভয় পেতাম রাস্তায় সেনাবাহিনী দেখলে, সেখানে সেনাবাহিনীও মানুষ দ্বারা আক্রমণ হচ্ছে, মানুষ আঘাত করছে তাদেরকে। এইগুলো সবই নতুন। আপনি রিসেট বাটন প্রেস করে এই নতুনগুলা আসলে তৈরি করেছেন, কিন্তু আমাদের টাকা কিন্তু টাকাই আছে, আমাদের বঙ্গবন্ধুই আছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসই আছে। আপনি ৩০